নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে জেলার সারাদিন। ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যু তদন্তে এনআইএর প্রতিনিধি দল। 9টি বাড়ি সহ 14টি জায়গায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। এনআইএর 200 সদস্যের 14টি দলে ভাগ হয়ে তল্লাশি চালায়। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি করে বাড়ি সিল করে দেয় এনআইএ। ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনের তদন্তে তৎপর এনআইএ। এনআইএর 200 সদস্যের 14টি দলে ভাগ হয়ে তল্লাশি চালায়। বিজয় ভূঁইয়া খুনে মূল অভিযুক্ত মনোরঞ্জন হাজরা, অমিতাভ ভঞ্জ, বুদ্ধদেব মণ্ডল, স্বপন ভৌমিক এখনও অধরা। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি করে বাড়ি সিল করে দেয় এনআইএ। স্থানীয় পুলিশ, পঞ্চায়েত প্রধান, উপপ্রধানের উপস্থিতিতেই এনআইএ আধিকারিকেরা তল্লাশি করে বলে জানান বাকচা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক। যে বিজয়বাবুর খুনে যারা অধরা টোটালটা বাড়িতে নেই, তাদের বাড়িগুলো কিন্তু এনআইএর যে অফিসার আছে তারা সিল করে দিচ্ছে। তো এইটুকু যে সঠিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এনআইএ তার যেমন কেন্দ্রীয় এজেন্সি, তাদের তদন্ত চালাবে। আমাদের এটুকু বলার যে তারা তাদের মতো কাজ করুক, সঠিক দোষীরা যাতে সাজা পায়, এটুকু আমরা আশাবাদী। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আবহে গত বছর মে মাসে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে খুনের অভিযোগ ওঠে। ময়নার গোড়ামহল গ্রামে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। এই খুনের জন্য তৃণমূলকে দায়ী করে পদ্ম শিবির। জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ঘটনার তদন্তে নেমে পুলিশ 9 জনকে গ্রেফতার করে। পরে এদের মধ্যে 5 জন জামিনে ছাড়া পেয়ে যান। তারপরেই মৃতের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং এনআইএ তদন্তের দাবি করে। সেই দাবি মেনেই আদালত ঘটনার তদন্তভার এনআইএর হাতে তুলে দেয়। কলকাতা টিভি। টাকা চেয়ে না পাওয়ায় দোকানে ঢুকে দাদাগিরির অভিযোগ। অভিযোগের তীর কামারহাটি পুরসভার 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্যের বিরুদ্ধে। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, আতঙ্কিত দোকানদাররা বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের। তোলার টাকা না পাওয়ায় দোকানে ঢুকে কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের। আতঙ্কিত দোকানদার। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। অভিযোগের তীর কামারহাটি পুরসভার 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্যর দিকে। সমস্যার সূত্রপাত হয় সোমবার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নন্দননগর বটতলা এলাকায়। আচমকাই দোকানে ঢুকে 10,000 টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন দোকানের মালিক উজ্জ্বলা দাস। এরপরই দোকান বন্ধের নির্দেশ দেওয়ার অভিযোগ কাউন্সিলর তপন আচার্যর বিরুদ্ধে। হঠাৎ এসেই টাকাটা চায় এবং বলে যদি টাকা না দেবে তাহলে দোকান খুলতে পারবে না। হ্যাঁ, তারপরে চলে যায়। আবার আরেকদিন এসে উনি দোকানের সামনে হুজ্জুতি করে, দোকান খুলতে দেয় না। আমি জোর করে খুলতে যাই দোকান। আমার রুটি রোজগারের ব্যাপার, আমার উপরে সংসার চলে। দোকানদারের ওপর হামলা চালানোর ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। গোটা বিষয়ে লিখিত অভিযোগ জানাতে গেলে প্রথমে তা নিতে অস্বীকার করে বেলঘরিয়া থানা। পরবর্তীতে তদন্তের আশ্বাস প্রশাসনের। পাশের ওয়ার্ডের কাউন্সিলরের শাসানোর ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন দোকানদার। আমি তো খুব ভয়ে থাকছি বাড়িতে, আমি প্র্যাকটিস যেতে পারছি না। আমি খেলাধুলো করি, মায়ের মাথায় লেগেছে। আগের দিন এসে দেখলাম যে 7-8 জন দুষ্কৃতী এসে মায়ের উপর চড়াও হয়েছে। তো এটা তো খুব ভয়েই থাকি। তো মাকে কখন এসে মেরে দেবে, কোনোদিন আমি থাকবো না, দেখবো এসে মা নেই। ওই বিষয়ে কামারহাটি পুরসভার কাউন্সিলর তপন আচার্যর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি গোটা বিষয়টি অস্বীকার করেন। মিউনিসিপ্যালিটি বলেছে শুক্রবারের মধ্যে ওকে ভাঙতে, তাই দোকানটা রাস্তার কাজ বন্ধ হয়ে আছে। ঠিক আছে, ওই দেখুন রাস্তায় প্রায় নাই করে 4-5 ফুট জায়গা উনি টিনের শেড ধীরে ধীরে বাড়তে চলে। আমার তো এটা পার্টি অফিসের সামনে, সব থেকে বেশি আমারই দেখতে বাজে লাগছে। ও আমাদের একটা টাইম দিয়েছিল, দাদা কাকা তুমি 2-3 দিন আমাকে টাইম দাও। ওই মহিলার ছেলে 2-3 দিন টাইম, সেখানে আমরা রোববার অব্দি টাইম দিই। প্রথম কথা, ওনার জামাই বিজেপি করে, তার একটা প্রভাব উনি খাটায়। বিগত 40 বছর ধরে ওই স্টেশনেরই দোকান চালিয়ে সংসার চালান স্থানীয় বাসিন্দা উজ্জ্বলা দাস। মা ছেলের অভাবের সংসার চলে যায় তাতেই। কাউন্সিলরের এই হেন দাদাগিরিতে আতঙ্কিত গোটা এলাকা। জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। চা বাগানে চা সুন্দরী প্রকল্পের আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ। অভিযোগের স্বরূপ তৃণমূল নেতা থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব ও স্থানীয়রা। ঘর না মেলায় ক্ষোভে চা শ্রমিকরা। চা বাগানে চা সুন্দরী প্রকল্পে আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। অভিযোগের স্বরূপ তৃণমূল নেতা থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব ও স্থানীয়রা। ঘর না মেলায় ক্ষোভে চা শ্রমিকরা। ইতিমধ্যেই ক্ষোভে ফেটে পড়েছেন চা শ্রমিকেরা। তৃণমূল নেতা থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব স্থানীয়রা তারা অভিযোগ তুলছেন। ইতিমধ্যেই অভিযোগের স্বরূপ হয়েছেন অনেকে।
এই মুহূর্তে নজর রাখবো চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি সাংবাদিক বৈঠক করছেন সেদিকে। যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলার দরকার এবং এই কোর্টগুলো স্থাপন করার দরকার, সেটা ইতিমধ্যেই রাজ্য সরকার তাদের পদক্ষেপ গ্রহণ করেছে এবং আজকেও এই প্রস্তাব গৃহীত হওয়ায় একটা আলাদা মাত্রা পেল যে রাজ্য সরকার কতটা এই সম্পর্কে তারা অত্যন্ত সজাগ এবং যাতে সামাজিক এই অপরাধগুলোর যারা করে তাদের চরম শাস্তি হয়, সেটা তো আপনারা আগেই দেখেছেন। এটা ইতিমধ্যেই আমাদের বিল বিধানসভায় পাস হয়েছে, অপরাজিতা বিল। তো আজকেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাদের মনে হয়েছে যে আপনাদের মাধ্যমে আমাদের সবার কাছে বলার দরকার, প্রচার মাধ্যমের তা আপনারা আছেন, তাই এটা বলতে এসেছি। না, আরজিকর নিয়ে এক্ষুনি কিছু বলার নেই। আমি এক্ষুনি ওটা নিয়ে কোনো কথা বলছি না। কোথাও আমি যেটুকুন বলতে এসেছি ওটাই বলছি। এবার বলছি হিন্দিতে। হ্যাঁ, হিন্দিতে বলেনি যে आज हमारे जो कैबिनेट की मीटिंग थी, সাংবাদিক বৈঠক করছে তৃণমূল। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সাংবাদিক বৈঠকে চা বাগানে চা সুন্দরী প্রকল্পের আবাস নিয়ে দুর্নীতির অভিযোগে সদব তৃণমূল নেতা থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব স্থানীয়রা। ঘর না মেলায় ক্ষোভে চা শ্রমিকরা। চা সুন্দরী প্রকল্পে আবাস দুর্নীতির অভিযোগ। আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের কোহিনুর চা বাগানের প্রকৃত শ্রমিকরা আবাস যোজনা থেকে বঞ্চিত, এমনই অভিযোগ করলেন এলাকার তৃণমূল নেতা থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কোহিনুর চা বাগানের তৃণমূল নেতা কেদার নেওয়ার। একটাও নাই। না, কেন কি জানি, ওটা বলতে পারবো না। পাই নাই আমি, কি জন্য দিল না ওটা বলতে পারবো না আমি। শুনছি এটা তো টোটালি যারা দিয়েছে ওরাই জানবে কিভাবে দিল। এটা নিয়ে তো অনেক কথা কাটাকাটিও হয়েছে আমাদের। একদিন আমি জিপিতে গিয়েছিলাম, আমার সঙ্গে একটু কেচালও হয়েছে যে কিভাবে এটা হয়েছে। এখন দেনেওয়ালা কিভাবে দিয়েছে সিস্টেমটা, যে কিভাবে ম্যানেজ করে দিয়েছে ওরাই বুঝতে পারবে, এটা পাইতে পারে না। কিন্তু অন্যদিকে কোহিনুর চা বাগানের বিজেপি ট্রেড ইউনিয়ন নেতার মুখেও একই কথা। যাদের দোতলা বাড়ি আছে, যারা এর আগেও ঘর পাইছে, ওরকম লোকও ঘর পাইছে, মনে তো পাচ্ছে। তো বিশাল দুর্নীতি, দেখতেই বোঝা যায় দুর্নীতি, উপর থেকে নিচে অব্দি দুর্নীতি ছাড়া তো হয় না। উল্লেখ্য, চা সুন্দরী প্রকল্পে কোহিনুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫১০ জন এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, কিন্তু এর মধ্যে অনেকেই প্রকৃত চা শ্রমিক নন। এখন আবাস যোজনায় ঘর পাওয়ার অপেক্ষায় চা শ্রমিকরা। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি। 14ই সেপ্টেম্বরে করম পুজোর রং এবার ফিকে। চা বাগান বন্ধ থাকায় মন খারাপ চা শ্রমিকদের। সরকারের কাছে অনুদানের আবেদন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। আলিপুরদুয়ারে আদিবাসী সম্প্রদায়ের করম পুজো। এই পুজো ঘিরে প্রতি বছরই মাতেন আদিবাসী মানুষরা। 14ই সেপ্টেম্বর শনিবার আদিবাসী সম্প্রদায়ের প্রধান উৎসব, কিন্তু এবছর বাগান বন্ধ থাকায় ফিকে উৎসবের রং। আগের জৌলুস আর নেই। গত এক বছরে আলিপুরদুয়ার জেলায় বন্ধ হয়েছে 6টি চা বাগান, যার মধ্যে কালচিনি, রায়মাটাং, দলসিংপাড়া ও তোরসা মোট 4টি চা বাগানই কালচিনি ব্লকের অন্তর্গত। এর মধ্যে সম্প্রতি বন্ধ হয়েছে সীমান্ত শহর জয়গা লাগোয়া তোরসা চা বাগান। বাগান বন্ধের আগে প্রায় 4 মাসের শ্রমিকদের বেতন বকেয়া ছিল বলে অভিযোগ। আমরা এদিক থেকে ওই দিক থেকে করে নিজেদের মধ্যেই আমরা কালেকশন করে এগুলো পূজা করছি, কারণ বাগানও বন্ধ হয়েছে, অনেক দিন হয়ে গেছে, 6-7 মাস হয়ে গেল। এখন কি করে সম্ভব? আগে যেরকম ছিল সেরকম ভাবে হবে না। बागान बंद करके चला गया, यहाँ पीने तक का पानी ठीक ढंग से नहीं है, कारण भी नहीं था। ये मुसीबत से हम लोग यहाँ अपना प्राकृतिक पूजा कर्म
राजा को हम लोग को सेवा पूजा करने के लिए बहुत दिक्कत ही हो रहा है। तो हम लोग सरकार से एक ही गुहार लगाएंगे कि सरकार जब दुर्गा पूजा का अनुदान राशि जब 85,000 रुपया दे सकते हैं, तो हम लोग को भी करम पूजा के लिए कुछ अच्छा सहयोग राशि करे या 30,000 हम लोग को दे, ताकि हम लोग का भी पूजा ठीक ढंग से हो सके। এই পরিস্থিতিতে কিভাবে পুজোর আয়োজন হবে চিন্তায় আয়োজকরা। নামে মাত্র তারা কোনো মতে পুজোর আয়োজন করছেন, পাশাপাশি তাদের দাবি দুর্গাপুজোয় যেমন সরকারি অনুদান মেলে তেমন যদি করম পুজোয় মিলত তাহলে শ্রমিকরা আরও ভালোভাবে এই পুজোর আয়োজন করতে পারত। আলিপুরদুয়ার জেলার জয়গা থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। দিল্লি হাইকোর্টে জামিন দিল সুকন্যাকে। গরু পাচার মামলায় জামিন সুকন্যা মণ্ডলের। 2023-এ ইডির হাতে গ্রেপ্তার হন সুকন্যা মণ্ডল। জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে মনা বীরবংশী। মনা, জামিন পেয়েছেন সুকন্যা মণ্ডল। 2023-এ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল সুকন্যা। একদমই তাই। দেখো অনন্যা, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের তনয়া সুকন্যা মণ্ডল গরু পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে গ্রেপ্তার হয়েছিল। তুমি জানো যে গত বছর 26শে এপ্রিল দিল্লির যে ইডির সদর দপ্তর, সেখানেই সুকন্যা গেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করায় বেশ কিছু অসঙ্গতি মেলায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে দেখো দেখতে দেখতে প্রায় 17-18 মাস কিন্তু কেটে গেছে। অর্থাৎ গত বছর এপ্রিল মাস থেকে চলতি বছর, অর্থাৎ তুমি বুঝতে পারছো যে প্রায় সেপ্টেম্বর মাস, খুব স্বাভাবিকভাবেই 17-18 মাস পর সুকন্যা মণ্ডল দিল্লি আদালত তাকে কিন্তু জামিন দিয়েছে। দেখো নিঃসন্দেহে এই খবর বীরভূমে এসে পৌঁছতেই রীতিমতো বিশেষ করে অনুব্রত মণ্ডল যারা অনুগামী তাদের মধ্যে একটা আনন্দের কিন্তু বাতাবরণ, একটা উৎসবের কিন্তু মেজাজ, এবং তারা কিন্তু রীতিমতো উচ্ছ্বসিত। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সমাজ মাধ্যমে অনুব্রত অনুগামীরা পোস্ট করছেন যে পুজোর আগেই ঘরের মেয়ে ঘরে ফিরছে, এ ধরনের কিন্তু বিভিন্ন রকম তারা কিন্তু মন্তব্য করছেন। কিন্তু দেখো অদ্ভুতভাবে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম সুকন্যা মণ্ডলের যিনি মামা, তার সাথেও, এছাড়াও তার পরিবারের যারা লোকজন তারাও ভীষণভাবে কিন্তু আনন্দিত। কিন্তু কোনো একটা জায়গায় সুকন্যার যে পরিবার, মামার বাড়ির পরিবার, তারা আক্ষেপ করছে। তার কারণ হচ্ছে কেষ্টমণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল যখন অনুপস্থিত ছিল, এখানকার যারা দলীয় নেতা কেউই তাদের সাথে কিন্তু যোগাযোগ রাখতো না। এইটা নিয়ে তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন। খুব স্বাভাবিকভাবেই দেখো এই যে কেষ্টমণ্ডলের তনয়া সুকন্যা মণ্ডল জামিন পেয়েছেন, খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের এখানকার কর্মীরা মনে করছেন যে কেষ্টমণ্ডলও খুব দ্রুত জামিন হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবেই একটা পুজোর আগে একটা আনন্দ তো অবশ্যই খবর, তবে অবশ্যই একটা আলোড়ন পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে যে কেষ্টমণ্ডল যদি আবার পুনরায় বীরভূম জেলায় জামিন পেয়ে ফিরে আসে, সেক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোন দিকে সেই সমীকরণ যাবে সেটা নিয়ে একটা বড় চাঞ্চল্যকর একটা আলোড়ন কিন্তু পরিবেশ, সেটা বীরভূম জেলা জুড়েই সেটা বলা যেতে পারে। তবে অবশ্যই নিঃসন্দেহে সুকন্যা জামিনে রীতিমতো কিন্তু বীরভূম জেলার অনুব্রত অনুগামীরা খুশি। তবে অবশ্যই দেখো আরেকটা বিষয়ে বিশেষ সূত্রে জানতে পারছি যে সুকন্যা জামিন পেলেও এই মুহূর্তে তিনি বোলপুরে আসছেন না, তিনি সম্ভবত কলকাতায় তিনি হয়তো থাকবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে অবশ্যই সুকন্যা জামিনে উচ্ছ্বসিত অনুব্রত অনুগামীরা, সেটা বলা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। বিরূপাক্ষ বিশ্বাসের আরো কুকীর্তি ফাঁস। ডাক্তার বদলির জন্য টাকা নেওয়ার অভিযোগ জানালেও বিরূপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, দাবি চিকিৎসক অনুপম মণ্ডলের। বিরূপক্ষের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। বিরূপাক্ষ বিশ্বাসের আরো কুকীর্তি ফাঁস। টাকা নিয়ে বদলির অভিযোগ সামনে এসেছে। টাকা নিয়ে বদলি করা হয়েছে এমনই অভিযোগে সরব হয়েছেন অনুপম মণ্ডল নামে সেই চিকিৎসক। বিরূপাক্ষ টাকা নিয়ে ডাক্তার বদলি করেছেন এমনই অভিযোগ সামনে আনছেন অনুপম মণ্ডল। বিরূপাক্ষ বিশ্বাসের আরো কুকীর্তি ফাঁস। ডাক্তার বদলির জন্য টাকা নেওয়ার অভিযোগ জানালেও
বিরূপাক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনই কিন্তু অভিযোগ করছেন চিকিৎসক অনুপম মণ্ডল। তার বিরুদ্ধে অভিযোগ জানালেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনই অভিযোগে সরব হয়েছেন অনুপম মণ্ডল। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। চন্দন, বিরূপাক্ষের বিরুদ্ধে আরো এক অভিযোগ সামনে এসেছে, ডাক্তার বদলি করা হয়েছে টাকা নিয়ে, এমনই কিন্তু অভিযোগে সরব হয়েছেন ডক্টর অনুপম মণ্ডল। কি জানা যাচ্ছে? দেখো, অনুপম মণ্ডল হচ্ছে মুর্শিদাবাদের একটি গ্রামীণ হাসপাতালে তিনি কর্মরত। 2023 সালে তিনি একটি অভিযোগ করেন বর্ধমান থানায় এবং IM এর কাছে, যে তার কাছে বিরূপাক্ষ বিশ্বাস যিনি আছেন ডাক্তার বর্ধমান মেডিকেল কলেজে, তিনি তার কাছ থেকে ট্রান্সফারের জন্য অর্থাৎ বদলির জন্য টাকা দাবি করেছেন, এরকমই অভিযোগটা দায়ের করে। এবং তারপরে কিন্তু তিনি শান্তনু সেন ডাক্তার এবং নির্মল মাঝি দুজনের কাছেই তিনি আবেদন জানান এবং অভিযোগ জানান। কিন্তু তারা অভিযোগ জানানোর পর তৎকালীন যে স্বাস্থ্য দপ্তরের সচিব ছিল তার কাছে অভিযোগ জানানো হয়, কিন্তু তাতেও কিন্তু টনক নড়েনি। অর্থাৎ বোঝা যাচ্ছে কতটা প্রভাবশালী এই বিরূপাক্ষ বিশ্বাস। শুধু তাই নয়, বিরূপাক্ষ বিশ্বাস 8ই সেপ্টেম্বর বদলির অর্ডার হয়েছে হাসপাতালে, কিন্তু তা সত্ত্বেও তিনি বর্ধমান মেডিকেল কলেজে রয়ে গেছিলেন। তাহলে তুমি বুঝতে পারছো কতটা তার প্রভাব অনন্যা। ধন্যবাদ তোমায় চন্দন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।